see the baby? Just... That's a heartbeat. হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। প্রত্যেক দিন ব্যালকনিতে দাঁড়িয়ে আমি বাইরের এই জায়গাটা আপনাদেরকে ঠিক যেমন দেখাই, আজকে একটু অন্যরকম দেখাচ্ছে, কারণ আজ আমি শেয়ার করছি একটা পুরনো দিনের ভ্লগ। এই ভ্লগটা ছিল এপ্রিল মাসের ভ্লগ, যখন ঠিক আমার ওই ফার্স্ট টাইমস্টার চলছিল। সেই সময়ে কিছু ভ্লগ আমি শ্যুট করে রেখেছিলাম। ইচ্ছে থাকার সত্ত্বেও তখন আমি পোস্ট করতে পারিনি, তাই কিছু পুরনো ভ্লগ আমার জমে গেছে। তাই ভাবলাম সেগুলোই এখন ধীরে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করি, আর তার সঙ্গে আমার ফার্স্ট টাইমস্টারের অভিজ্ঞতা কেমন ছিল সেটাও আস্তে আস্তে শেয়ার করব। এই সুদূর প্রবাসে বসে নিজের কাছের মানুষজনদের ছাড়াও যে একা একাই মা হওয়ার জার্নিতে পা রাখতে হবে, এটা তো আমি স্বপ্নেও কল্পনা করিনি। তবে ওই যে হয় না, নিজের কল্পনার ঊর্ধ্বে গিয়েও ভগবানের আমাদের জীবন নিয়ে কিছু পরিকল্পনা থাকে, আর সেই বিশ্বাস আর ভরসা নিয়েই এগিয়ে চলছি বাকি পথটা। সকাল সকাল আজ ওকে এক কাপ কফি বানিয়ে দিলাম, আর আমি খেলাম ডাবের জল। এভাবেই আজকের সকালটা শুরু করলাম। আমি প্রায় বেশ কয়েকদিন আগে এই প্রেগনেন্সি পিলোটা অর্ডার করেছিলাম। গতকালই এটা আমাদের দোরগোড়ায় এসে পৌঁছেছে। আজকে সকাল সকাল এটাকেই নিয়ে বসলাম। এই পিলোটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু এটাকে এত সুন্দর করে র্যাপ করা হয়েছে যা দেখে বোঝার উপায় নেই যে এটা এত বড় একটা পিলো। এই যে দেখুন, ধীরে ধীরে ও একা একাই খুলে যাচ্ছে। দেখলেন তো, এটাকে দেখে কোনোভাবে বোঝার উপায় আছে যে এটা এতটা বড়? এটা প্রায় একটা মানুষের সমান। আর এই পিলোটা কেনা হয়েছে ওই ঘুমের ঘরে, তো অনেক সময় বোঝা যায় না বাঁ দিক ফিরে শুলাম না ডান দিক ফিরে শুলাম, অনেক সময় সোজা হয়েও ঘুমিয়ে পড়ি। আর যেটা করা এখন একদমই উচিত নয়, তাই ওই মাঝ বরাবর মাথা আর এই উঁচু জায়গাটাতে পেটটা দিলে অনেকটাই লক হয়ে যাওয়ার মতন হয়, যাতে আমি ডান দিক বা বাঁ দিক এই দুটো সাইডেই ঘুরে শুতে পারি। আর ওই মাঝরাতে ভুল করে চিত হয়ে শোয়ার ভয়টা আবার একটু কম থাকে। তো যাই হোক, চলুন, আজকে যেহেতু ছুটি রয়েছে, সকাল সকাল বেশ কিছু কাজ জমে রয়েছে, সেগুলোই ও করা শুরু করেছে। যেমন এই জায়গাটাতে একটা লাইট বসাতে হবে, সেই জন্য ও পজিশন বানাচ্ছে। ততক্ষণে চলুন রান্নাঘরে গিয়ে সকালে জলখাবারটা বানিয়ে ফেলি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এই কথাটা বলা বোধহয় ভুল হবে, কারণ আজ আমি ঘুমাতেই পারিনি। আজ না, প্রায় বেশ কয়েকদিন এমন হচ্ছে রাতের দিকে আমার একদমই ঘুম হচ্ছে না, আর আজকের দিনটাও ঠিক সেরকম ছিল। রাতে তো ঘুমাতে পারিনি, বরং সকালে নিজের মুখটা যখন আয়নায় দেখলাম চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে এই কয়েকদিনের মধ্যেই। যদিও আমি এগুলো নিয়ে খুব একটা মাথা ঘামাই না, চোখের নিচে ডার্ক সার্কেল পড়বে, রাতের পর রাত ঘুম হবে না, শরীরের গঠন পরিবর্তন হয়ে যাবে, মাথার চুল উঠে যাবে, এগুলো আমার কাছে খুব সাধারণ একটা ব্যাপার। কারণ আমি এগুলো জেনে বুঝে মেন্টালি প্রিপারেশান নিয়েই মা হওয়ার জার্নিতে পা রেখেছি। আর এই প্রত্যেকটা জিনিস আমার মাতৃত্বের এক একটা সাইন, এগুলোকে আমি ভীষণ এনজয় করছি এই সময়টাতে। যেমন আমার প্রায়শই রাতের দিকে ঘুম হয় না, তাই আমি দিনের বেলাটাকে বেছে নিয়েছি। মাঝে মাঝে আমার রান্না করতে ইচ্ছে না করলে আমি বাইরে থেকে অর্ডার করে নিয়ে আসি। আর আমার শরীরের গঠন যেহেতু এখন পরিবর্তন হচ্ছে, তাই বেশিরভাগ জামা কাপড়ই আমার গায়ে হয় না। তাই আমি কিছু ঢিলাঢালা পোশাক বেছে নিয়েছি, যেগুলোতে আমাকে ভালো নাই লাগতে পারে, কিন্তু আমি সেগুলো পরে কমফোর্টেবল ফিল করি। এছাড়াও যেমন আমার অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছা করে, এটা জানার পরেও যে আমার খেতে ইচ্ছা করলেই আমার মুখের সামনে কেউ সেটা বানিয়ে নিয়ে আসবে না। তাই আমার যখন যেটা খেতে ইচ্ছা করে আমি নিজেই বানিয়ে খাই। যদি কখনো রাত 2টোর সময় আমার ফুচকা খেতে ইচ্ছা হয়, আমি নিজেই ঘরে বানিয়ে নিই। এছাড়া আমার যা যা ভালো লাগে সেগুলো আমি আমার মতন করে বানিয়ে নিই। যদিও আমি জানি একা একা মা হওয়ার জার্নিটা অনেকটাই কঠিন, তবুও যদি আমি এখন ধরে বসে থাকি আমাকে কেন কেউ দেখলো না, কেন কেউ আসলো না, এগুলো আমার কাছে বোকামি ছাড়া আর কিছুই নয়। কেউ আসবে না বা কেউ দেখবে না, এটা জেনেই আমরা এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই এগুলো ভাবনা চিন্তা করে আমি মানসিক চাপ না বাড়িয়ে এই একা থাকাটাকে আমি আমার অ্যাডভান্টেজ হিসাবে ধরে নিয়েছি, যেখানে আমাকে কেউ কিছু বলার নেই, এটা খাবি না ওটা খাবি না,
কেন 2টো অবধি ঘুমাচ্ছিস, কেন এটা করছিস, কেন ওটা করছিস, বরং আমি আমার এই সময়টাকে ঠিক যেরকমভাবে যাচ্ছে ঠিক সেরকমভাবেই এনজয় করছি। তো যাই হোক, এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার সকালে জলখাবার রেডি হয়ে গেছে, সেটাই আমরা দুজন মিলে ঝটপট করে খেয়ে নিচ্ছিলাম। এদিকে সকালে জলখাবার শেষ করে আর বসিনি, সোজা চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য। ঘড়িতে সময় এখন মোটামুটি ওই 10টা মতন বাজে। আজ একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি বলতে পারেন, কারণ আজ আমার প্রথম চেক আপ রয়েছে ওই দুপুর 3টে থেকে। তার মধ্যেই আমার দুপুরের রান্নাটা সেরে ফেলতে হবে। আপনারা দেখেছি আমার বাজার করার ভ্লগগুলো ভীষণ পছন্দ করেন, বিশেষ করে কস্কোর ভ্লগগুলো। তবে জানেন তো, কতদিন যে হয়ে গেছে আমি কস্কোতে যাই না, সেটা হয়তো আমি হিসেব করেও বলতে পারবো না। এমনি বিশেষ কোনো কারণ নেই, আমার এমনি এখন ওই বাজারঘাট যেতে খুব একটা ভালো লাগে না, তাই ইদানিংয়ের বাজারগুলো ওই বেশিরভাগ করে। কস্কোতে গেলে এই স্যামন মাছ তো আমাদের প্রায়ই আনা হয়, আরও কস্কোতে যেহেতু দামটা একটু কম থাকে তাই আমরা একটু বেশি করেই নিয়ে আসি। এখানেও আজ 2টো ফিলে রয়েছে, আর দুটোকে আমি একবারে কেটে রাখছি। যদিও আমি এই পুরো মাছটা কিন্তু আজ রান্না করব না, এই মাছের ফিলেগুলো খুব নরম হয় যেহেতু, তাই ওই বারবার ফ্রিজ থেকে বের করলে না অনেক সময় এগুলো খুব নরম হয়ে যায় আর কাটতে অসুবিধে হয়। তাই আমি একবারে ওই পিস পিস করে কেটে রেখে দিই প্যাকেট ভর্তি করে, যেদিন আমার ইচ্ছা হয় যতটুকু রান্না করব ততটুকু বের করে নিই। আরও বিশেষ করে এই মাছের আঁশগুলো যেহেতু খুব ছোট ছোট হয়, তাই চাকু দিয়ে কাটতে খুব একটা কষ্ট হয় না, খুব দ্রুত মাছের আঁশ ছাড়িয়ে নেওয়া যায়। তো চলুন, এদিকে মাছের আঁশগুলো তো ছাড়িয়ে নিয়েছি, এখন এই মাছগুলোকে আমি আমার পছন্দ মতন পিস পিস করে কেটে নেব। তবে জানেন তো, আমার আজও মনে আছে যখন আমি আমেরিকাতে প্রথম আসি আর এই স্যামন মাছ দেখেছিলাম, তখন এই মাছের রঙটা আমার এত ভালো লেগেছিল, কিন্তু খেতে আবার আমার স্যামন মাছটা খুব একটা ভালো লাগে না। তবে ও এই মাছটা খুব ভালো খায়, আর আমি যে একদম খেতে পারি না সেটা না, অল্প অল্প খাই আমি। আর এই মাছটা খাওয়া যেহেতু খুব উপকারী, তাই এখন আমি এই মাছটা এক প্রকার জোর করেই খাই। কিছু স্যামন মাছ এখানে আমি একটু লম্বা লম্বা করে বড় বড় পিস করে নিয়েছি ওই ভাজা খাবার জন্য, আর যেগুলো আছে বাকিগুলোকে আমি একদম ছোট ছোট করে পিস করেছি, যেগুলো দিয়ে মাছের ঝোল করব সেই জন্য। তো চলুন, এদিকে আমি মাছগুলো কেটে একবারে পিস পিস করে নিলাম, প্রায় অনেক দিনই চলে যাবে। বাকি মাছগুলোকে আমি জিপলক ব্যাগে করে একদম ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এখন আমি ওই রান্নাটাও শুরু করে দিই। প্রথমে এখানে আমি ওই স্যামন মাছের ঝোল রান্না করব, তাই আমি বেশ কিছুটা পেঁয়াজ বসিয়ে দিয়েছি ভাজার জন্য। এদিকে রান্না করতে করতে দেখছি বাইরে শব্দ হচ্ছে, এসে দেখলাম সকালে যে ডাবটা খেয়েছিলাম সেটাই কাটা হচ্ছে। আর এই ডাবের ভেতরে যে মালাইটা থাকে সেটা আমাদের দুজনেরই খুব পছন্দের। আজকের ডাবটাতে মালাইটা খুব একটা বেশি হয়নি, মাঝে মাঝে তো আমার ডাব খেতে ইচ্ছা করে না, শুধু এই মালাইটুকুর জন্যই আমি ডাব খাই। আজকের ডাবে যেহেতু মালাইটা কম হয়েছে, তাই আমি ওকে বলেছিলাম আজকের মালাইটুকু তুমি খেয়ে ফেলো, তা উনি নাকি আবার একা একা খেতে পারবে না, তাই আমরা দুজনে একটু ভাগ করে খেয়ে নিলাম। মাছের ঝোলের জন্য এখানে আমি যা যা মশলা লাগবে কষিয়ে নিয়েছি, ওই পেঁয়াজ, রসুন, টমেটো আর যা যা বেসিক গুঁড়ো মশলা লাগে, যেমন ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, এগুলোই। এই সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ওপর থেকে আমি কাঁচা মাছের পিসগুলো দিয়ে দিয়েছি, ওপর থেকে আরও একটু লবণ আর হলুদ দিয়ে। বেশিরভাগ সময় আমি এই কাঁচা মাছটাকে ঝোলে দিয়ে দিই, তবে আজ ভাবলাম একটু অন্যরকম করে রান্না করি। আগে একদিন আমি এভাবে রান্না করেছিলাম, সেদিন খেতে খুব ভালো লেগেছিল, আজকে আমি সেভাবেই রান্না করছি। ওই কষা মশলার ওপর আমি মাছগুলো দিয়ে হালকা একটু কষিয়ে কয়েকবার একটু নাড়িয়ে দেব, যেহেতু মাছগুলো খুব নরম হয়, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, তাই ওই একবারই নাড়িয়ে আমি কিছুটা সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর কিছুক্ষণ পর সামান্য গরম জল দিয়ে দেব, ব্যাস, তাহলে আমার মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। আর স্যামন মাছ রান্না করতে তো খুব বেশি সময় লাগে না, আপনারা জানেনই, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়।
আর এদিকে আমি কিছুটা ভেন্ডিকে একটু চিড়ে নিয়েছিলাম মাছ বরাবর। আজকে একটু মশলা ভেন্ডি রান্না করব, মানে সাধারণ দিন যেভাবে রান্না করি তার থেকে একটু আলাদা। এভাবে ভেন্ডি আমি আগে কখনো রান্নাও করিনি আর খাইও নি। এই রেসিপিটা সবার প্রথম আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম, আর ইদানিং তো আমার খাওয়ার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আর যেটাই দেখি না কেন সেটাই খেতে ইচ্ছা করে। তো এই রেসিপিটা যখন আমি প্রথম দেখেছিলাম, এটা দেখতে এত লোভনীয় লেগেছিল, তখনই ভেবেছিলাম এটা আমাকে বানাতেই হবে। তাই গতকাল ওকে দিয়ে আমি ভেন্ডিগুলো নিয়ে এসেছি শুধুমাত্র এই রেসিপিটা ট্রাই করার জন্য। প্রথমে তো দেখলেনই ভেন্ডিগুলোকে একটু লম্বা লম্বা করে চিড়ে শুধু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর কিছু চিংড়ি মাছও ভেজে নিয়েছি, আর ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি সামান্য বাটার দিয়ে দিয়েছি। তার মধ্যে এখন একদম কুচি করে রাখা রসুন দিয়ে দিলাম। ভেন্ডিতে রসুন আমি এই প্রথমবার খাচ্ছি, আগে কখনো ট্রাই করিনি। তো যাই হোক, রসুনগুলো সামান্য ভাজার পর আমি এতে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে আমি এক এক করে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি। এই সব কিছু একটু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি এক এক করে গুঁড়ো মশলা মিশিয়ে দেব। ওই জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, ব্যাস এইগুলো দিয়ে আর এর মধ্যে সামান্য জল দিয়ে এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাটাকে আমি মিডিয়াম ফ্লেমে ততক্ষণ কষিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে না আসে। এরপর যখন দেখলাম মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসেছে, তখন ওই আগে থেকে ভেজে রাখা ভেন্ডি আর মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ওই লো ফ্লেমেই খুব ভালো করে এই সব কিছু আমি কষিয়ে নেব। এতে আমি এক্সট্রা করে কোনো জল ব্যবহার করিনি। যেটুকুই তেল মশলা দেখা যাচ্ছে, যেহেতু আমি ঢেকে ঢেকে রান্না করেছি, তাই ওই তেল মশলা বাটারগুলো সব বেরিয়ে এসেছে। আর ওই নামানোর আগে সামান্য ধনেপাতা। আর এই রেসিপিটা আমি ইনস্টাগ্রামে এক্স্যাক্টলি যেরকম দেখেছিলাম এখনও ঠিক সেরকমই দেখাচ্ছে। ওদিকে আমার মশলা ভেন্ডিটা রান্না হয়ে গেছে, আর এখন স্যামন মাছটাও হয়ে এসেছে। নামানোর আগে এটাতেও আমি সামান্য ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস, আমার দুটো রান্নাই শেষ হয়ে গেছে। আর রান্নার শেষে অল্প কিছু বাসন ছিল, সেগুলোকে আমি এক এক করে ধুয়ে রেখে দিচ্ছি। একবার রান্নাঘরে ঢুকলে কোথা দিয়ে যে সময় চলে যায় টেরই পাওয়া যায় না। এই রান্না সেরে সব কিছু গোছগাছ করে বেরোতে বেরোতে দেখলাম ঘড়িতে তখন 1টা। এরপর ওই স্নান পুজো সারতে সারতে আরও অনেকটা দেরি হয়ে গেল। তাই এখন ঝটপট করে এই দুপুরের খাবারটা নিয়ে বসে পড়ছি দুজনেই, কারণ এরপর একটু রেস্ট না নিলে আমি আবার বেরোতে পারবো না। তো চলুন এখন ঝটপট করে দুপুরের খাবারটা খেয়ে নিই। এই দুপুরের খাবার শেষ করে খুব বেশি সময় পাইনি রেস্ট করার, তারপরে রেডি হয়ে গেছি। বাইরে দেখছি বেশ ভালোই রোদ রয়েছে এখনও। তো চলুন এবার বেরিয়ে যাওয়া যাক। আর এদিকে বেরোনোর পরপরই আমার আবার জল তেষ্টা পেয়েছিল, আর আজকে আমাদের গাড়িতে জলও ছিল না। তাই যাওয়ার সময় রেস্টুরেন্ট থেকে একটা ঠান্ডা জল নিয়ে নিলাম। বেসিক্যালি এটা তো এই কোল্ড ড্রিঙ্কসই সার্ভ করা হয়, তবে আজকে এটাতে ঠান্ডা জল রয়েছে। আর এই ব্লগটা যেহেতু পুরনো ছিল, আমি যখন এই ব্লগটা শ্যুট করেছিলাম তখন ওই পিঙ্ক কালারের যে চেরি ফুলগুলো ফোটে বড় বড়, সেগুলো ফুটেছিল। আর সেই সময়টা না চারিদিকটা দেখতে খুব ভালো লাগতো। যেদিকে তাকাতাম সেদিকেই শুধু ফুলের গাছ আর ফুলের গাছ। আজ যেহেতু আমার ফার্স্ট চেক আপ ছিল, তাই মনের মধ্যে এইটুকু সময় যে আমার কত ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আর সেই সঙ্গে না খুব ভয়ও করছিল। আরও যেহেতু এ সম্পর্কে আমার আগে থেকে কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই কি থেকে কি হবে বা সব কিছু ঠিকঠাক হয়েছে কি না, কীভাবে কি করবে, এই সব কিছু নিয়ে না আমি ওই প্রথম দিনটাতে ভীষণ ভয়ে ছিলাম। ভয় তো আমাদের করছিল ঠিকই, তার পাশাপাশি কিন্তু আবার আনন্দও ছিল। আজকে সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে যাচ্ছি। এটা আমাদের ঘরে সবচেয়ে কাছাকাছি হসপিটাল। আর এই রিসেপশনটা এত কোজি, দেখুন, দেখে মনেই হবে না যে আমরা কোনো হসপিটালে এসেছি। প্রত্যেকবার যখন আমরা হসপিটালে আসি সেখানে বেসিক কিছু ফর্মালিটি থাকে।
সেগুলোই আমরা এক এক করে পূরণ করছিলাম। আর আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম বেশ কয়েকদিন আগে। আমরা যখন প্রথম এই সুখবরটা জানতে পারি, আরও মেক শিওর হওয়ার জন্য ইনিশিয়ালি তখন আমরা একটা প্রাইমারি কেয়ারে ফোন করেছিলাম অ্যাপয়েন্টমেন্টের জন্য। কিন্তু সেখান থেকে আমাদের পরিষ্কার বলা হয়েছিল যতদিন না 6 সপ্তাহ না হবে ততক্ষণ তারা কিছু করতে পারবে না, মানে সাধারণ যে টেস্টটুকু হয় সেটাও করতে পারবে না। তো আমরা সেই 6 সপ্তাহ ওয়েট করলাম। তারপর সেখান থেকে শুধু আমাদের একটা ব্লাড টেস্ট করা হয়েছিল, সেই রেজাল্টটা আমার পজিটিভ এসেছিল। সেখান থেকে আমরা শিওর হয়েছিলাম। এটা জানার পর আমার যিনি মেইন ডক্টর হবেন, মানে ওবিজি ডক্টর, তাকে ফোন করলাম অ্যাপয়েন্টমেন্টের জন্য। আর সেখান থেকে আমাকে বলা হলো 8 সপ্তাহ না গেলে নাকি বেবির হার্টবিট কিছুই বোঝা যায় না, তাই আমাকে 8 সপ্তাহ ওয়েট করতে হবে। 6 সপ্তাহ তো আমার ওখানেই চলে গেল, এরপর আর ওই 2 সপ্তাহ বাকি থাকলো। তারপর আমরা ওয়েট করতে থাকলাম। আর অবশেষে আজকে এসে পৌঁছালাম আমার ওবিজি ডক্টরের কাছে। আমাদের দেশে ঠিক কেমনটা করা হয় সেটা জানি না, তবে ইনিশিয়াল স্টেজে তো আমরা যে কোনো ডক্টর দেখাতেই পারি দেশে, কিন্তু এখানে সেরকম হয় না। যে কোনো প্রাইমারি কেয়ার থেকে জানতে গেলে যেমন 6 সপ্তাহ আগে জানা যায় না, তেমন আপনি যদি কোনো মেইন ডক্টর বা ওবিজিকে দেখাতে চান, তার আবার 8 সপ্তাহের আগে দেখেন না, যেহেতু 8 সপ্তাহের আগে বেবির হার্টবিট ঠিকঠাক আসে না সেই জন্য। আর এই 8 সপ্তাহ পরে আমার প্রথম যে আল্ট্রাসাউন্ডটা হয়েছিল সেটা ছিল ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড, যেটার মাধ্যমে দেখা হয় বাচ্চাটা ঠিকঠাক বাচ্চাদানিতে বসেছে কিনা, ইয়কটা অন্য কোনো জায়গায় হয়েছে কিনা, বা বাচ্চার হার্টবিট ঠিকঠাক আছে কিনা, এই সমস্তটা জানার জন্য। কষ্ট হচ্ছে? Yeah, it's uncomfortable. Just gotta get right on it. নিঃশ্বাস নাও, বড় বড় নিঃশ্বাস নাও, ভগবানকে ডাকো, ঠাকুরকে। There's the baby. And I had the heartbeat here, and then the baby moves. I'm trying to see if we can get it better. জয় ভগবান। A little bit better in the kids. That's the heartbeat. Perfect. Sounds good. All right, look at your number here. 159. It's good size. It's very, very sounds good. The heart. All right, then we'll see the baby. Let's just. No, she's doing great. I know it's uncomfortable. Sorry, sweetie. ঠাকুরের নাম নাও। Do one more, and we'll print you a picture. Yeah, looks good. Very exciting. And next time you do the ultrasound, you see baby much bigger. Okay. আমাদের দেশে ঠিক প্রথমবার আল্ট্রাসাউন্ডটা কেমন হয় সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তবে আমার কাছে এই আল্ট্রাসাউন্ডটা খুব পেইনফুল ছিল, কিন্তু শেষমেশ যখন বাচ্চার হার্টবিটটা শুনলাম তখন বেশ ভালোই লাগছিল। চেক আপের শেষে জানতে পারলাম বাচ্চা ঠিকঠাক জায়গায় বসেছে আর বাকি সব কিছুই ঠিক আছে। আর একদম প্রথম অবস্থায়, মানে এই 8 সপ্তাহে বাচ্চার হার্টবিট ছিল 159। একদম শুরুর দিকের ভ্রূণটা কেমন হয় দেখতে এ সম্পর্কে যেহেতু আমার কোনো ধারণা ছিল না, তাই ওই শিমের বীজের মতন যে অংশটা, ওটাকেই আমি ভেবেছিলাম ভ্রূণটা। তবে পরে জানতে পারলাম ওটা না, ওই শিমের বীজের মতন অংশের ভেতরে যে ছোট্ট মটরের দানার মতন সাদা অংশটা রয়েছে ওটাই ভ্রূণ। আর সঙ্গে এই ইনস্ট্রাকশন বুকটা দেওয়া হয়েছিল, যেটার মধ্যে কি করতে হবে কি না করতে হবে সব কিছু দেওয়া রয়েছে, যেটা আমি বাড়িতে গিয়ে পড়বো। তো যাই হোক, এখন আমি যে জার্নিটা দিয়ে যাচ্ছি তার প্রত্যেকটা স্টেপ আমার কাছে একেবারে নতুন, আর সেই নতুন নতুন ধাপগুলো শেখার মাধ্যমে আমি খুব এনজয়ও করছি এই জার্নিটাকে। তো চলুন, আজকের ভ্লগটার খুব বেশি বড় করব না, আজকের মতন আমার ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।